প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুসাত সাওম। সকল ভাষার শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, বই বসন্তে, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। বাংলাদেশের সমসাময়িক 14 জন শিল্পীর শিল্পকর্ম নিয়ে উত্তরার গ্যালারি কায়ায় অনুষ্ঠিত হচ্ছে দলীয় চিত্রকলা প্রদর্শনী স্টিল লাইফ। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 7 ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা 2025। ছুটির দিন ব্যতীত বইমেলা প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা এবং ছুটির দিন বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকছে। অমর একুশে বইমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনিও অংশগ্রহণ করুন। বই মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। বুদ্ধিদীপ্ত, মুক্ত চিন্তা, আলোকিত মানুষ ও সুস্থ সুন্দর মননশীল জাতি গঠনে বই পড়ার বিকল্প নেই। প্রিয় দর্শক, অমর একুশে বইমেলা 2025-এ প্রকাশিত নির্বাচিত বই নিয়ে এবার আমাদের বিশেষ আয়োজন বই বসন্তে। প্রিয় দর্শক, আমরা আমাদের এই সেগমেন্টে অমর একুশে বইমেলায় প্রকাশিত 2টি বই সম্পর্কে জানাবো। দেওয়ান আতিকুর রহমানের প্রচ্ছদ ডিজাইনে সৃজন থেকে প্রকাশিত হয়েছে কবি আজাদুর রহমানের কাব্যগ্রন্থ পথটাকে সোজা করে ধরুন আমি হাঁটছি। লিটন সরকারের প্রচ্ছদ ডিজাইনের শব্দশিল্প থেকে প্রকাশিত হয়েছে সুষমা সরকারের গল্প সংকলন দ্বিতীয়। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 15 মিনিটে থাকছে বিশেষ টক শো সংলাপ প্রতিদিন। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে কাজী মোহাম্মদ মোস্তফার প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। রাত 8টা 20 মিনিটে থাকছে আলামিন স্বপনের রচনায় তাইফুর জাহান আশিকের পরিচালনায় ধারাবাহিক নাটক ফাউল। তুমি এই মুভির কাহিনী শুনে আমারে কি বুঝাতে চাইতেছো? কিছুই বুঝাতে চাই নাই, জাস্ট মনে হইলো এই কারণে আমার বউকে আমি বললাম। বুঝাতে চাইও কোনো লাভ নাই, এইসব মুভির কাহিনী টাহিনী শুনে কোনো লাভ হইব না। আমি বলছি তুমি বাড়ির বাড়ি যাইতে পারবা না, মানে তুমি যাইতে পারবা না। আর তাছাড়া ওই যাত্রা দল যেই পর্যন্ত এই গ্রাম থেকে না যাইবো ততক্ষণ পর্যন্ত তুমি এক পা কোথাও বাড়ির বাইরে দিতে পারবা না। এই তুমি একটু এদিকে ঘুরো তো, এদিকে। কেন? আরে বাবা একটু ঘুরো না, একটু দেখি, একটু এদিকে। এই তোমার তো ক্যাটরিনা কাইফের মতো লাগতেছে। কি বলো? রাত 9টা 30 মিনিটে থাকছে জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মোহাম্মদ মোস্তফার পরিচালনায় মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। সবাইকে আবারও আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের মার্সেল প্রেজেন্টস হাসো সিজন 7। কেউ যদি নতুন বাচ্চা দেখতে যায় প্রথম তার চেহারার দিকে তাকায়, কিন্তু আমার যে রেস্টুরেন্ট যত বেশি জাঁকজমক আলোকিত সেই রেস্টুরেন্টে তত বেশি কাস্টমার। আর এখন দেখি যে রেস্টুরেন্ট যত বেশি অন্ধকার সেখানে তত বেশি মোহাম্মদের দোকানে বাকি খেলে লিখে রাখবেন খাতায়, দাদা আপনি এখন কোথায়? পাশ থেকে উত্তর দিছে, এমন একটা চড় মারবো তুমি যাবে ঘুরে, আমি এখন মিরপুরে। না বুঝি দুনিয়া, না বুঝি তোমায়, আমার কি দোষ খালি পাপ জমায়। রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভি রাজরাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি কবি রিজু রেজওয়ান। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? আছি মোটামুটি ভালোই। বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা 2025 শুরু হয়ে গেছে এবং সেটার জন্য আমাদের একটা অন্যরকম আনন্দ কাজ করছে, কারণ সারা বছর আমরা এই সময়টার জন্য অপেক্ষা করে থাকি, আমাদের মহান ভাষার মাস ফেব্রুয়ারি মাসের জন্য অপেক্ষা করে থাকি। একজন কবি সত্তার জায়গা থেকে নিশ্চয়ই আপনার দিক থেকেও ব্যাপারটি ব্যতিক্রম নয়, কেমন লাগছে? অবশ্যই খুব ভালো লাগছে। 21শে ফেব্রুয়ারি বা এই ভাষার মাসে এটা আমাদের একটা চেতনার জায়গা। একদম এই চেতনার জায়গা থেকে আমরা এই মাসে নানান রকম আয়োজন করে থাকি, শিল্প সাহিত্যের সকল শাখায় আয়োজন করে থাকি। তার মধ্যে বাংলা একাডেমি কর্তৃক যে অমর একুশে বইমেলাটা একটা গুরুত্বপূর্ণ
সংযোজন বলা যায়, এবং বাঙালির প্রাণের একটা আবেগে জাগাও এখানে। বিশেষ করে যারা লেখক শ্রেণী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। লেখক, পাঠক, প্রকাশক, লেখক, পাঠক সবার জন্য একদম। তো এক্ষেত্রে একটা বড় মহাযজ্ঞ তৈরি হয়। লেখকরা লেখা পাণ্ডুলিপি তৈরি করেন, তারা প্রকাশকের কাছে দেন, প্রকাশকরা একটা বড় ধরনের ঝুঁকি ঝামেলার মধ্য দিয়ে বইগুলো তারা নিয়ে আসেন। আবার এখানে মেলা আয়োজক যারা থাকেন, বিশেষ করে বাংলা একাডেমি, তাদেরও একটা বড় ভূমিকা থাকে। এবারে মেলাটাকে যদি আমরা বিচার করি, তবে গতবারের চেয়ে এবার মেলার যে বিন্যাসটা, মানে স্টলের যে বিন্যাসগুলো, সেই বিন্যাসগুলো যথেষ্ট পরিমাণ আমার চোখে মনে হয়েছে বেশ ভালো। এই যে আপনি বলছিলেন যে বইমেলা আসলেই যে লেখক, পাঠক, প্রকাশকের একটা অন্যরকম উৎসব মুখর পরিবেশ তৈরি হয়, সেক্ষেত্রে শুধুমাত্র কি বই ছাপানোটা বইমেলা কেন্দ্রিক হয়ে যাচ্ছে কিনা একজন কবি জায়গা থেকে আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে আমাদের দেখা যায় যে বইমেলা আসলেই শুধু বইমেলার সময়ই বই প্রকাশটা হয়, আর পাঠকরা এই সময়ে ওই মেলা উপলক্ষ করেই বই ক্রয় করেন বা তাদের পাঠের মধ্যে রাখেন। সারা বছর সেটা চলমান থাকে না। অন্যান্য দেশে বা বিশ্বের অন্যান্য কান্ট্রিতে যেভাবে মানে সারা বছর বই প্রকাশ হয়, আমাদের দেশের প্রেক্ষাপটে সেটা সেভাবে প্রকাশ হয় না। খুবই যতটুকু হয় সেটা খুবই মানে সীমিত আকারে। তো এত সীমিত আকারে হয়, সেটা আমি মনে করি না যে এটা খুব আমাদের বাংলাদেশের পাঠকদের জন্য বা প্রকাশকদের জন্য, তাদের টিকে থাকার জন্য অথবা পাঠকের জন্য এটা একটা ভালো দিক। আমার মনে হয় সারা বছর যদি বই প্রকাশ হয়, মানে ধাপে ধাপে প্রকাশ হয়, তাহলে বই একটা পাণ্ডুলিপি সুন্দর করে দেখার সুযোগ থাকে। তারপরে প্রকাশকও একটা সময় নিয়ে তার প্রকাশনাটাকে তৈরি করতে পারে, কেন প্রকাশনাতে অনেক কাজ থাকে তাদের, সেখানেও তারা একটা ভালো প্রস্তুতি নিতে পারে। সেই প্রস্তুতি তারা সেভাবে যখন একই সময় ঘটনাটা ঘটে, তখন কিন্তু সব জায়গায় একটা প্রেশার হয়। প্রকাশকের কাছে সবাই একসাথে পাণ্ডুলিপি দেয়, তখন প্রকাশক নানান চাপে থাকে। তারপরে শুধু দিলেই হবে না, প্রেসের কাজ আছে, তারপরে বাইন্ডিং এর কাজ আছে। দেখা যায় কি এগুলো করতে করতে তারা দেখা যায় সময় সাপেক্ষ ব্যাপার। আর ম্যাক্সিমাম বই আমরা খুব খেয়াল করে দেখি যে সব বই মেলা যখন 1 তারিখে শুরু হয়, সবগুলো বই একসাথে মেলা ঢোকে না। দেখা যায় যে একটা প্রতিটা প্রকাশনেরই প্রায় 50% হয়তো ঢোকে, আর 50% এমন এমন বই ঢোকে দেখা 28 তারিখে ঢোকে। তো এটাও কিন্তু একটা মানে যে মেলার উপলক্ষে যে এতগুলো বই আসছে আমাদের, সেই বইগুলো যদি সঠিক সময় সঠিক টাইমে আসতে পারতো তাহলে ভালো হতো, এবং সেটা সারা বছর যদি প্রকাশ হয় সেটা আমাদের জন্য, পাঠকের জন্য, পাঠক নির্বাচনের ক্ষেত্রেও একটা ভালো দিক আমাদের জন্য উপস্থাপন হতো আর কি। যেহেতু পাঠক শ্রেণীর কথা বলছিলেন, সেই জায়গা থেকে জানতে চাইবো যে কবিতার জন্য নতুন পাঠক কি তৈরি হচ্ছে? নতুন পাঠক তৈরি হচ্ছে কিনা, কবিতা সবসময় আমরা দেখেছি যে পাঠক সংখ্যা কম। অন্যান্য সাহিত্যের অন্যান্য শাখাতে যে পরিমাণ পাঠক আছে, কবিতার পাঠক এটা সবসময় কম থাকে। কিন্তু সবাই কিন্তু কবি, মানে প্রত্যেকের অন্তরে একটা কবিত্ব আছে, মানে প্রত্যেক মানুষের মধ্যে একজন কবিত্ব আছে। একজন কথা সাহিত্যিক, তার মধ্যে কবিত্ব আছে। একজন প্রবন্ধকার, তার মধ্যে কবিত্ব আছে। মানে যে কোনো সাহিত্যের সব শাখাতেই তার মধ্যে একটা কবিত্ব থাকে। তো ছোটবেলায় আমরা সকলেই কিন্তু একটা কবির একটা মানসিকতা থাকে। সেজন্য এখন আমাদের পাঠ্যশ্রেণীতে আমরা যে পাঠ্য বইতে যে বই কবিতাগুলো পড়ি, সেই কবিতাগুলো মানে অনেক আগের সময় লেখা। আমরা রবীন্দ্রনাথ ঠাকুর পড়ি, মধুসূদনকে পড়ি, তারপরে এরপরে আমরা আরও অনেককে পড়ি, নজরুলকে পড়ি, তারপরে আমরা জীবন দাসকে পড়ি, তারপরে আমরা আবুল হাসানকে পড়ি, আমরা শামসুর রহমানকে পড়ি, আমরা রুদ্রমোহন শহীদুল্লাহকে পড়ি। আমরা এরকমভাবে পড়তেছি, এবং প্রতিটা কালেই কিন্তু কবিতার ভাষা এক একভাবে নির্ণয় হয়েছে। যেহেতু এখন যখন সে একাডেমিকে পড়ে, তখন যখন সে পড়তে থাকে সেখান থেকে সেই কবিতাকে মনে করে কবিতা এটাই। আচ্ছা, এই জন্য নতুন কবিতার সাথে তার পরিচয় ঘটে না। মানে একজন পাঠকের নতুন কবিতার সাথে পরিচয় ঘটবে যখন সে ওই একাডেমিক কবিতার বাইরে গিয়ে যখন সে চর্চাটা পাঠক পড়বে, তখন সে নতুন কবিতার সন্ধান পাবে। কিন্তু সে আগের থেকে কিন্তু সে মাইন্ড সেট আপ হয়ে আছে যে কবিতা এটাই। নজরুল যেভাবে লিখছে
রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে লিখছেন, অথবা জীবন দাস যেভাবে লিখছেন, অথবা শামসুর রহমান যে বর্ণনামূলক কবিতা লিখছেন, বা স্লোগান আমরা যে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ যেভাবে লিখছেন বলছে এটাকেই কবিতা বলছি, অথবা শামসুল হক যেভাবে লিখছেন সেভাবে কবিতা বলছি। তো এই যে জায়গাটা, এই জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত পাঠক মানে ওই জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত পাঠক নিজে বের না হয়ে নতুন কবিতার সন্ধান না করবে, তাহলে কিন্তু নতুন কবিতা সে আর জানতে পারবেন না, বুঝতে পারবেন না। এটা হলো একদম ভীষণ সুন্দর করে বললেন। এবারের বইমেলাতে আপনার একটি নতুন কবিতার বই আসছে। কবিতার বইয়ের নাম হচ্ছে অন্তর্বর্তী গণিতার ফেরোমন। ভীষণ সুন্দর একটি নাম। একটু জানতে চাইবো যে কি ধরনের কবিতা নিয়ে আপনি মূলত এই বইটিকে সাজিয়েছেন? 2021 সালের পর থেকে আর কি এটা আমি বলবো যে কবিতা নিয়ে নতুন একটি বাকবদলের চিন্তা থেকে আমার যে মনে হলো যে প্রথমত কবিতা তো আমাদের অনেক লিখিত হয়ে গেছে, এখন আমি শুধু তার লিপিকার হিসেবে আমি কি কবিতা পাঠকের সামনে আমি উপস্থাপন করতে চাই। তা আমার এই কাজটা শুরু হয়েছে অল্প অল্প করে। প্রতিটা বইতেই আমার কিছু না কিছু তার নির্দেশনা আছে। প্রথম বই তো আছে, দ্বিতীয় বইটা ওটা আমার মহাজাগতিক নিয়ে কাজ, কবিতার সাথে মহাজাগতিকের যে সম্পর্ক এবং আমি মানুষ হিসেবে তার সাথে কি সম্পর্ক, সেই সম্পর্কটা তুলে ধরার প্রয়াস। এবং আমি তার সাথে আমার কি সম্পর্ক, আমি মহাজগতের সাথে আমার কি সম্পর্ক, সেখানে আমি কতটা লীন, মহাজগতের যে বস্তুবাদী জগতের সাথে আমার সুফিজমের আমি যে সত্তা, সেই সত্তার সাথে তার সম্পর্কটা, যোগাযোগটা কি, সেটা আমি অনুসন্ধান করার চেষ্টা করেছি কবিতার মধ্য দিয়ে। ওই বইটির নাম ছিল বিপ্রতিপতা প্লাস মাইনাস হাইটেক বাইফোকাল। তো ওই বইটি এই মুহূর্তে আমাদের নেই আর কি, শেষ হয়ে গিয়েছে। তারপরে তৃতীয় বই হচ্ছে আমার যেমন নাস্মৃতি এবং জলপর প্রহর। এই বইটি হচ্ছে চিরায়ত কবিতার। আমি যখন 21 সালের আগে আমি যখন এই কবিতার চর্চা করতাম, তা সেই সময়ের আমলের লেখা। তো ওই লেখাগুলো আমার কাছে মনে হয়েছে যে এই লেখাগুলো তো অনেক লেখাই, তার মধ্যে কিছু লেখা অবশ্য একটা পাণ্ডুলিপি থাকতে পারে। তো আমি সেই লেখাগুলোকে আমি যেমন নাস্মৃতি এবং জলপ্রহরের মধ্যে চিরায়ত কবিতা বা আবহমান যে কবিতার যে ধরন, সেই ধরনটা আমি এটার মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। এবং এবারে যে বইটি, এই বইটি হচ্ছে ওই যে আমার 21 সাল থেকে যে আমার একটা চর্চার চিন্তা যে কবিতাকে নতুনভাবে মানুষের সামনে উপস্থাপন করা। সেই ক্ষেত্রে যদিও এটা 19 দশকের প্রথম দিক থেকে ম্যাথমেটিক্যাল পয়েটিক্স নামে যেমন পৃথিবীতে এটা একটা জোরভাবে একটা আলোচনা ছিল, এবং সেই ব্যাপারে প্রচুর পৃথিবীর ওয়েস্টার্ন কান্ট্রিতে এই ধরনের অনেক কাজ হয়েছে। তো বাংলা কবিতাও অনেকে আমাদের ওপার বাংলা এপার বাংলা মিলে অনেকেই কাজ করেছেন, তবে বিচ্ছিন্নভাবে, মানে একটা পরিপূর্ণ পাণ্ডুলিপি আকারে মানে সেভাবে তেমন একটা আমরা পাইনি। মানে আমি আমার মানে খোঁজার মধ্য দিয়ে আমি সেভাবে পাইনি। আচ্ছা, তো দেখলাম যে তাহলে এই ম্যাথমেটিক্যাল পয়েটিক্স নিয়ে আসলে কি করা যায়। তাহলে আমার নামের মধ্যে দেখবেন যে অন্তর্বর্তী গণিতার ফেরোমন, মানে এটা একটা ওই গণিতার শব্দটাও শুধু রাখা হয়েছে এই জন্য যে ওই গণিত মানে যাতে গণিত থেকে গণিতা, হ্যাঁ গণিতার, মানে কবিতার শব্দটাকে গণিতার মানে কবিতাকে বলা আর কি। আমি বলছি যে কবিতা তো তাই না বলে আমি বললাম গণিতার কথা বললাম, কবিতার ফেরোমন না বলছি গণিতার। কারণ হচ্ছে যে এই টোটাল পাণ্ডুলিপিটা আর এই বইটি হচ্ছে ম্যাথমেটিক্যাল পয়েটিক্সের উপরে এটা ফরম্যাট। আচ্ছা, কিন্তু এটা সাবজেক্ট হচ্ছে মহাজাগতিক। আচ্ছা, মানে সাবজেক্টটা মহাজাগতিক কিন্তু ফরম্যাটটা হচ্ছে গাণিতিক। বাহ, চমৎকার একটা কম্বিনেশন। হ্যাঁ, এই কম্বিনেশনের মধ্য দিয়ে আমি চেষ্টা করেছি যে নিজেকে দেখা, সমাজকে দেখা এবং সমাজের এবং শূন্যতাকে ধরা, পাশাপাশি শূন্যতাকে ধরা। এই শূন্যতা ধরার মধ্য দিয়ে আমি যে মানুষ, আমি যে অবস্থান আমার, সেই অবস্থানে যে আমার চারপাশে যে প্রকৃতি, চারপাশে যে আমার সমাজ, রাষ্ট্র ব্যবস্থাপনা, এখানে আমি সম্পূর্ণভাবে একটা গাণিতিক ব্যাখ্যার মাধ্যমে মানে
টোটাল বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেছি। চমৎকার। তো এই বইটি তো ঘাসফুল থেকে প্রকাশিত হয়েছে, জি। এখন পর্যন্ত পাঠক শ্রেণীর কাছ থেকে কেমন সাড়া পাচ্ছেন, কি বলছেন? মানে আমার বইটা আসছে গতকালকেই প্রথম মানে মেলাতে। আচ্ছা। তো আমি আশা করি যে যে এই বইটি পাঠকরা নতুন কবিতার একটা সন্ধান পাবে, নতুন ভাবে দেখতে পারবে আপনার চিন্তাগুলোকে। এবং এই কবিতাটাকে আমি মনে করি যে এই বিশেষ করে এই বইটিকে যে চিরায়তম আবহমান কবিতার বিপরীতে দাঁড়িয়ে আছে। এবং আমি বারবার বলছি এই কবিতা বইটি হচ্ছে নিঃসঙ্গ, অর্থাৎ সে একা, এবং এত একা বাংলা কবিতার বাইরে গিয়ে সে একা দাঁড়িয়ে আছে এবং সম্পূর্ণ সে নিঃসঙ্গ। এবং এই নিঃসঙ্গটাকে তাকে পাঠক যখন সঙ্গী করে নেবে সেটা পাঠকের অভ্যস্ততার উপর নির্ভর করবে, একদিন এটা হবে না। আচ্ছা। দেখা যাবে যে পাঠক এটা পাঠ করতে করতে বা এই কবিতার যদি আরো চর্চা বেড়ে যায় বা আমি যদি আরো চর্চাটাকে সামনের দিকে এগিয়ে নিতে পারি তাহলে এই কবিতার আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে। একটা কথা আছে যে আমাদের অনভ্যস্ততাই মানে মূল কারণ, মানে আপনি যদি অভ্যস্ত হতে চান তাহলে আপনাকে এই যে অনভ্যস্ততা যেটা আছে সেটা অভ্যস্ত হতে একটু সময় লাগবে। সেই সময়টা নিয়ে তখন আস্তে আস্তে অভ্যস্ত হবে। এটার জন্য হুট করে এই মুহূর্তে আমি পাঠককে বলবো না যে সে এই কবিতা ধরে ফেলবে বা এই কবিতা বোধের জায়গায় চলে যাবে। আসলে কবিতা বোঝার জায়গা না, বোধের জায়গা। একদম একদম। এবং যত পড়া যায় বোধটা তত বেশি পরিষ্কার হয়। একটু যদি আগের দিকে ফিরে যাই, আপনার যে আপনি কবিতা চর্চা করছেন অনেক বছর আগে থেকে, প্রথম কার কবিতা আপনাকে ভীষণ রকম ভাবে অনুপ্রাণিত করেছিল বা কার কবিতা পড়ে মনে হয়েছিল মুগ্ধতা কাজ করেছিল? প্রথমত আমি যখন ছাত্র অবস্থা ছিলাম তখন আমি ক্লাস 8 থেকে দেয়াল পত্রিকার সাথে কাজ করেছি। আমি প্রথম যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন দেয়াল পত্রিকার আমি সম্পাদকই ছিলাম। আচ্ছা। আমাদের শিক্ষক ছিলেন, উনি গাইডলাইন দিচ্ছেন সম্পূর্ণ, সুবল স্যার। স্যারকে শ্রদ্ধা জানাই, তিনি আমার প্রেরণাও বলি। তো আমাকে বলল তুই এটার সম্পাদক। এখন কি শুধু কবিতার বই লেখা হচ্ছে বা কবিতাই লেখা হচ্ছে না অন্যান্য গল্প বা প্রবন্ধ সেগুলোর দিকেও আপনার আগ্রহ আছে? না, প্রথমত আমি কবিতা নিয়ে আমি মূলত কাজ করতে চাচ্ছি এখন, আর কবিতা বিষয়ক প্রবন্ধ আমি লিখছি। আচ্ছা। সেগুলো বিভিন্ন সাময়িকী পত্রিকাতে এবং বিভিন্ন লিটল ম্যাগে এখন প্রকাশিত হচ্ছে। সেগুলো একটা পর্যায়ে গিয়ে সংকলিত হয়ে পরে হয়তো একটা বই আকারে প্রকাশ হতে পারে প্রবন্ধের ক্ষেত্রে, আর সেটা কবিতা বিষয়কই হবে, আর তার বাইরে কিছু না। আর কবিতা নিয়ে আমার মূলত ধ্যান এবং ধারণা যে আমি এই ধ্যানটা আমি যাপনটা আমার সবসময় মানে প্রতিনিয়তই আমি কবিতা যাপনের মধ্যে থাকি। আর বইমেলা ছাড়াও কি আপনার কবিতার বই প্রকাশ করবার কোনো আগ্রহ আছে? হ্যাঁ, বইমেলা ছাড়াও বই প্রকাশ করার আগ্রহ খুবই থাকে। যেমন আমার এই বইটিও কিন্তু আমি প্রকাশককে গত বছর যখন আমি প্রকাশ হয় আমি তাকে মার্চ মাসে দিয়েছিলাম। আচ্ছা। কিন্তু দুঃখজনক প্রকাশক কিন্তু শেষ পর্যন্ত ওরা ইনভেস্টের কথা চিন্তা করে যে বই তো বইমেলা ছাড়া তো আর মনে করেন বইটা ওইভাবে হয়তো যাবে না। আচ্ছা। উনি আর ধারণা ছিল এরকম। তা আমি মনে করতেছিলাম যে বলছেন যে ঠিক আছে এটা করেন। উনি সেপ্টেম্বর অক্টোবর বলতে বলতে শেষ পর্যন্ত বইটা কিন্তু বইমেলাতেই আনছেন। তো এটা লেখকের যেমন দায় আছে, হয়তো লেখার সেই জায়গায় পাঠক তৈরি না করার একটা দায় আছে, যে একজন লেখক তার পাঠক ওইভাবে না থাকলে প্রকাশক তার ইনভেস্টকে সেইভাবে তুলে আনতে পারবে কিনা সেটার একটা ব্যবসায়িক চিন্তা ভাবনার জায়গা থেকে, সেই জায়গা থেকে সে শেষ পর্যন্ত বইটা ওই জায়গা থেকে আনে। তো যে কথা বলছিলাম যে তারপর আমার কবিতাটা মাঝখানে থেমে যায়, তারপরে আমি হঠাৎ করি আমার কিভাবে জানি আবার ওই কবিতার সত্তার দিকে আমার একটা মন তৈরি হয়। সেটা আমার কাকা ছিলেন একজন কথা সাহিত্যিক, না আমার বাবার ছোট ভাই। উনি 54 বছর বয়সে মারা গেছেন, ওনার 17টা বই আছে। তো এই যে বাবাকে দেখছি যে প্রতিনিয়ত যেন উনি পড়তেন, বই পড়তেন এবং আমাদেরকে নিয়ে নানান গল্পের কাহিনীটা এইভাবে বলতেন, সেই প্রেরণাটা বাবার কাছ থেকে যেরকম ছিল আমার কাকা যে লেখক ছিলেন সেটা আমাকে মানে মারাত্মক প্রভাব বিস্তার করে। জি, এই প্রভাবটা থাকুক এবং আরো অনেক সুন্দর সুন্দর কবিতা আমাদেরকে উপহার দেন, সেটাই প্রত্যাশা। আজকে আমাদের আয়োজনে আসবার জন্য ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকল পাঠককে যারা
পাঠক আছেন যারা এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।